প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট আলী নাসের খান, যুগ্ম মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি। রয়েছেন হাসনাইন খুরশেদ, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকেই স্বাগত। ধন্যবাদ। আলী নাসের খান, আপনাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম একটি দৈনিকে দীর্ঘ একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে কথা বলেছেন, কোনো কথা বেশ সংবেদনশীল, কিন্তু তিনি সেগুলোও বলেছেন। উনি একটা কথা বলেছেন যে লন্ডনে বসে জাতীয় সিদ্ধান্ত নেওয়া কারোর জন্য ভালো হয়নি, এতে সরকারের কর্তৃত্ব, স্থিতিশীলতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। আসলে কি তাই? নাহিদ ইসলাম যেটি বলেছেন যে লন্ডনের বৈঠকের ব্যাপারে, এই বক্তব্যটিকে আমরা সর্বাংশেই সমর্থন করছি। দেখুন, একজন সরকার প্রধান, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে একটি দলের ভাইস প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করবেন, তাহলে কি অন্য দলের সাথে তিনি এমন সংলাপ করেছেন? আমার কাছে অবস্থা দৃষ্টে মনে হয়েছে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আছেন। আপকামিং একটি দল তিনি ধরে নিচ্ছেন হয়তোবা যে যিনি নেক্সট প্রাইম মিনিস্টার অথবা ওই ক্ষমতাসীন দলের প্রধান অথবা একজন প্রধানমন্ত্রী, তার সাথে তিনি একটা আলোচনায় গিয়েছেন। অন্যান্য রাজনৈতিক দলের অস্বস্তি আমরা কিন্তু দেখেছি এবং আমাদের দলেও এটা অস্বস্তি রয়েছে। মূলত এটা আমাদের দলের বিষয় না। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের মানুষ যারা অভ্যুত্থানে অংশ নিয়েছে, জনসাধারণ মনে করেছে সরকার অনেকটা হেলে পড়েছে বা দুর্বল হয়ে গিয়েছে। কারণ এই গণ অভ্যুত্থানের যে ম্যান্ডেটগুলো ছিল, যে গণহত্যা যে হয়েছে জুলাই আগস্টে, সেগুলোর বিচার এবং আমাদের মৌলিক কাঠামোগত যে সংস্কার, আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, সেখানে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ সহ আমাদের সংবিধান, গণপরিষদ ইত্যাদি সহ বড় ধরনের সংস্কারের একটি ম্যান্ডেট নিয়ে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার যাত্রা শুরু করেছিল। কিন্তু আমরা কি দেখলাম যে আমাদের জন আকাঙ্ক্ষার বাইরে গিয়ে শুধুমাত্র একটি দলের কথায় নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা, একটি দলের বাধার কারণে মৌলিক সংস্কারের যে আলাপ সেগুলো থমকে যাওয়া, এবং তড়িঘড়ি করে আমরা দেখতে পাচ্ছি যে এই সংস্কার বা বিচার এটি দৃশ্যমান অগ্রগতি না হয়েও নির্বাচনের ব্যাপারে দিন তারিখ ঘোষণার ক্ষেত্রে অনেকটা হেলে পড়া। আমরা নির্বাচনের পক্ষে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সাথে আমার জাতীয় নাগরিক পার্টি, আমি মনে করছি অন্যান্য রাজনৈতিক দল নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন চায়। কিন্তু আপনাকে বা আমাদেরকে বা সবাইকে বুঝতে হবে যে এটি কিন্তু শুধু মেয়ার একটা পাওয়ার ট্রান্সফারের ব্যাপার না, যে একটি দল বা একটি শক্তির পতন হয়েছে, আরেকটি দল বা আরেকটি শক্তি এখন এসে ক্ষমতা গ্রহণ করবে। হয়েছে একটি গণ অভ্যুত্থান, এর মধ্যে একটি বিপ্লবী স্পিরিট ছিল এবং এমন একটি গণ অভ্যুত্থান হয়েছে যেখানে বাংলাদেশের সব প্রান্তের মানুষ সমানভাবে অংশগ্রহণ করেছে। তো শুধুমাত্র নির্বাচনের জন্য তো মানুষ আর জীবন দেয় নাই, পাশাপাশি এই দেশটার এই রাষ্ট্র কাঠামোর ক্ষমতার ভারসাম্যের বড় ধরনের পরিবর্তন চেয়েছে। এটি খুবই ন্যায্য চাওয়া। এই চাওয়া পাওয়ারগুলো যদি পূরণ না হয়ে শুধুমাত্র এখানে সরকারের কর্তৃত্ব এবং স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ হলো কিভাবে? কর্তৃত্ব স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ হয়েছে রেটরিক্যালি এবং অ্যাকচুয়ালি। দেখেন, যখন জনগণ দেখছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আরেকটি দলের ভাইস প্রেসিডেন্টের সাথে বিশেষভাবে আলাপ আলোচনা করছেন এবং সেই সাপেক্ষে সিদ্ধান্তের কথা বলছেন, এবং খুব আমার কাছে একটু একটা অদ্ভুত রকম লেগেছে যৌথ বিবৃতি উনি তার কাউন্টার পার্টির সাথে দিতে পারেন। একজন রাজনৈতিক দলের নেতার সাথে উনি কীভাবে যৌথ বিবৃতি দিলেন? তখন মনে হচ্ছে, এখন অবশ্যই যা মনে হচ্ছে বিএনপি দেশ চালাচ্ছে, বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সামনে রেখে দেশ চালাচ্ছে। আগে আমরা দেখলাম বিভিন্ন সময় শুনেছি যে এটা মিলিটারি ব্যাকড সিভিলিয়ান গভর্নমেন্ট, এখন বিএনপি ব্যাকড একটা ইন্টারিম গভর্নমেন্টকে আমরা দেখতে পাচ্ছি। এতে করে কি হবে, ভবিষ্যতে যে আমরা নির্বাচনের কথা বলছি সেখানে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না, নির্বাচন কেন্দ্রিক সহিংসতা বাড়বে, পুলিশ সহ যারা এই গণহত্যা অংশ নিয়েছে তাদের একটা ইন্ডেমনিটির একটা প্রশ্ন চলে আসবে, এবং আমরা সারা দেশে আবার একটা কর্তৃত্ববাদের একটা সয়লাভ দেখতে পারবো। কারণ এই বৈঠকের মধ্যে দিয়ে মনে হচ্ছে যে সংস্কার বা বিচার বা মানুষের চাওয়া পাওয়ার চেয়ে এখন নির্বাচন করে শুধুমাত্র ক্ষমতা হস্তান্তর করার প্রশ্ন। কিন্তু এজন্য আমরা মনে করছি বা জনগণ মনে করছে এখানে কর্তৃত্ব বা নাহিদ ইসলাম যেটি বলেছেন, সরকারের কর্তৃত্ব স্থিতিশীলতা অনেকটাই নাজুক বলে আমাদের কাছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে। আলী নাসের খান, এই সরকার আপনাদের সরকার বলে বেশি আলোচিত হতো। প্রফেসর ইউনূসকে আপনারাই এনেছেন, অন্য কোনো রাজনৈতিক দল আনেন নাই, এবং কেউ এও বলার চেষ্টা করেছে যে আপনাদের দলটি কিংস পার্টি, এর অর্থ হলো প্রফেসর ইউনূসের সহযোগিতায় হচ্ছে, এই অভিযোগ এসছিল। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আপনাদের সঙ্গে প্রফেসর ইউনূসের দূরত্ব তৈরি হয়েছে, এবং নাহিদ ইসলাম একটি কথা বলেছেন ওই সাক্ষাৎকারে যে প্রফেসর ইউনূস এখন একা হয়ে গেছেন।
এই দূরত্ব এই একা হয়ে যায় কেন হলো? এই সরকারটি জনগণের সরকার, গণ অভ্যুত্থানের সরকার। এটি প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে, এনসিপি বলেছে, জামাত বিএনপি সবাই বলেছে। তো প্রফেসর ইউনূসের সাথে বা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দূরত্বের ব্যাপার না, এখানে ম্যান্ডেটের ব্যাপার, যে কি উদ্দেশ্যকে সামনে নিয়ে কোন কোন জিনিস করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা গঠন করেছিলাম। আমরা বলতে বোঝাচ্ছি এই গণ অভ্যুত্থানে বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া প্রত্যেকটি পক্ষ, এখানে বিএনপি, জামাত সহ এবং এবং অনেক বাম দল সহ একেবারে সাধারণ মানুষ, অ্যাক্টিভিস্ট এবং সংবাদকর্মী থেকে শুরু করে নানা আমরা মনে করি সেনাবাহিনী এটা একটা স্টেক হোল্ডার। তারাও যে তাদের জুনিয়র অফিসার সৈনিকরা যে ভূমিকা নিয়েছেন, এখানে নাহিদ ইসলাম কিন্তু স্পষ্ট করে বলেছেন সেখানে কিন্তু জনগণ, সেনাবাহিনী, রাজনৈতিক দল, অন্যান্য স্টেক হোল্ডারের মধ্যে একটা চুক্তি হয়েছে। এটা আমরা এই সামাজিক চুক্তির চেয়েও বড় চুক্তি বলি, যে আমরা আমাদের একটা জনগণের মধ্যে এবং একটা যে আমরা যে সরকারকে দায়িত্ব দিয়েছি এর মধ্যে একটা চুক্তি হয়েছে নির্দিষ্টভাবে কি করবেন। তো যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, দেখুন অন্তর্বর্তীকালীন সরকার যদি একটা স্বেচ্ছাচারিতার মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত নেয়, সেটিকে আমরা সমর্থন করব, বা আমাদের ম্যান্ডেটের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেয় সেটিকে আমরা সমর্থন করব। তো দূরত্ব ব্যাপার না, আমরা মনে করছি যে ম্যান্ডেটের বাইরে গিয়ে ওরা নানা পলিসি বা একটা দলের পক্ষে ঝুঁকে যাওয়া এবং আমাদের এই যে বিচার, সংস্কার এবং নির্বাচন, এগুলো যে আমাদের গণম্যান্ডেট, এগুলোকে ব্যত্যয় করে যা করতে যাচ্ছেন, এতে করে মনে হচ্ছে একটু নাজুক অবস্থার মধ্যে চলেছে। তো আমাদের কাজ হচ্ছে জনগণকে সাথে নিয়ে গিয়ে এই অন্তর্বর্তী সরকারকে অ্যাকাউন্টেবল করা, যাতে করে এই গণঅভ্যুত্থানের ম্যান্ডেটকে অনুসরণ করে তাদের কাজটি তারা সম্পন্ন করতে পারেন। এবং দেখুন, আমরা সংস্কারের কথা কেন বলছি, যে এই সংস্কার যদি এই মুহূর্তে না হয়, আমরা যে একটা বড় অপরচুনিটি পেয়েছি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, এটি হয়তো বা নিকট ভবিষ্যতে আমরা পারবো না। ৭১-এর পরে যেমন আমাদের একটা বিরাট একটি বিপ্লব, আমাদের দেশের এই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং একটা নেশন বিল্ডিংয়ের আমরা সুযোগ পেয়েছিলাম, এটি যেমন ব্যাহত হয়েছে। গত ৫৪ বছর আমরা যেভাবে ভুগেছি, আমরা কর্তৃত্ববাদ, পরিবারের একটা একটা রাজতান্ত্রিক ব্যবস্থা আমরা যেটি দেখেছি, এটি যদি আবারও আসে, তো বাংলাদেশের মানুষের সাথে এটি বড় ধরনের প্রতারণা হবে। একটি কথা বলে রাখতে চাই, রাজনীতিবিদদের প্রতি আস্থা না থাকার কারণে, রাজনৈতিক দল তথাকথিত বা ট্রেডিশনাল দলগুলোর প্রতি আস্থা না থাকবার কারণে গত ১৬ বছর এই রেজিমকে কিন্তু আমরা সরাতে পারিনি। তারপরে কাদের করতে হয়েছে? কোমলমতি একেবারে ধরেন শিশু, শিক্ষার্থী, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষকে রাস্তায় নেমে পড়তে হয়েছে। তো এখনও যদি এই গোল্ডেন অপরচুনিটিকে আমরা কাজে না লাগিয়ে, যে শুধুমাত্র একটি দলকে ক্ষমতা উপহার দেওয়ার জন্য আমরা লন্ডনে মিটিং করে আসি, আমরা এইখানে সিদ্ধান্তগুলো নিয়ে আমরা যে ৬টি সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে সংস্কার, সেগুলো যে আমরা থমকে দিই, তাহলে তো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ আমি কোনো দেখতে পাচ্ছি না। আমরা তো সেই ৫৪ বছরের পেছনে চলে গেলাম। আবার মাঝে মধ্যে ক্যাম্পেইন করা হয়, এদেশের মানুষ গণপরিষদ বোঝে না, সেকেন্ড রিপাবলিক তো বোঝে না। সেকেন্ড রিপাবলিক তো শুরু হয়ে গিয়েছে। আপনি জুলাই ঘোষণাপত্রের ঘোষণা দেন এটা সরকারিভাবে, বা আপনি এই জুলাই সনদের আপনি একটা আনুষ্ঠানিক বন্দোবস্ত না করলেও ৩ আগস্টে নাহিদ ইসলামের ঘোষণার পর থেকে তো সেকেন্ড রিপাবলিকে আমরা ঢুকে গিয়েছি। এদেশের মানুষ যেভাবে এম্পাওয়ার্ড হয়েছে, আমাদের কি এটা মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো একটি গোষ্ঠী বা একটি রাজনৈতিক দলের চাপে এই বিচার, সংস্কার, এই নির্বাচন এবং আমাদের যে কাঠামোগত পরিবর্তন, ক্ষমতার ভারসাম্য এখান থেকে সরে যান, তাহলে আবারও মানুষ রাস্তা নেমে রক্ত দিবে? তো আমরা তো সেটি চাচ্ছি না। এজন্য আমরা বারবার আমরা হুইসেল ব্লোয়ার হিসাবে আমরা স্মরণ করিয়ে দিচ্ছি যে এদেশে একটি গণহত্যা হয়েছে, এদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে, এদেশের মানুষ জীবন দিয়েছে আমাদের ক্ষমতা কাঠামোর পরিবর্তনের জন্য, যাতে করে একটি একতান্ত্রিক এবং একটি স্বৈরাচারী এবং আধিপত্যবাদী সরকার ব্যবস্থা বা একটি শক্তি বা একটা রাজনৈতিক শক্তি এখানে জেগে না বসে এবং জনগণের উপর যে অত্যাচারের যে খড়গ সেটি চালাতে না পারে। আমরা জনগণের মুক্তির জন্য যখন লড়াই করেছি, নিকট ভবিষ্যতে আমাদের যদি রাস্তায় নেমে চূড়ান্ত রকমের আরেকটি লড়াই করতে, তার জন্য আমরা প্রস্তুত রয়েছি। হাসনাইন খুরশেদ, লন্ডন বৈঠকের পরপরই কিন্তু নানান জায়গায় আলোচনা হচ্ছিল যে এই সরকার একটু দুর্বল হয়ে যাবে। কেন দুর্বল হবে? যে প্রশাসন আর সরকারের মুখাপেক্ষি থাকবে না, থাকবে বিএনপির মুখাপেক্ষি। আবার উল্টো কথা বলা হয়েছে, কেউ কেউ বলছেন যে না, সরকার আর শক্তিশালী হবে যেহেতু বিএনপি মতো বড় দল এখন তার বিরোধিতা নামছে না। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো যে এইখানে নতুন রাজনৈতিক দল যেটা হয়েছে এনসিপি, এটা নিয়ে অনেকের প্রশ্ন হয়েছিল যে অতীতে কোনোদিন হয়নি, এখন হলো কেন? এর জবাবে নাহিদ ইসলাম বলেছেন যে নতুন কোনো রাজনৈতিক দল গঠিত না হলে এই শক্তিকে সংহত করা সম্ভব নয়। সংস্কার বা পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়ন করা সহজ হবে না। তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে যেতে হলে গণ অভ্যুত্থানের নেতৃত্ব থেকে একটি রাজনৈতিক দল আবশ্যক ছিল। এর মানে উনি বলতে চেয়েছেন যে পুরনো রাজনৈতিক দলগুলোর দ্বারা এই যে আগস্ট বিপ্লবের চেতনাকে, জন আকাঙ্ক্ষাকে ধারণ করা সম্ভব নয়।
আপনাকে আমি দুটো প্রশ্ন করেছি, কি বলবেন? সরকার দুর্বল হোক এটা আমরা কেউ চাই না। আমরা নিঃসন্দেহে সবাই বিশ্বাস করি এবং সবাই জানি যে এই সরকার গণ অভ্যুত্থানের সরকার। গণ অভ্যুত্থানের নেপথ্যে, গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত সব শক্তি, সেটা রাজনৈতিক দল হোক, সামাজিক শক্তি হোক, পেশাজীবী হোক, সবাই এই সরকারকে সমর্থন করেছে এবং এই সরকারকে শক্ত অবস্থানে দেখতে চাই। আমরা কিন্তু প্রথম থেকেই বারবার বলেছি যে এই সরকার একদম কঠোরভাবে নিরপেক্ষতা রক্ষা করা উচিত, কোনো পক্ষেই কোনো দিকেই ঝুঁকে পড়া উচিত না। আমরা খুব অবাক হয়ে দেখেছি যে সরকার, আমাদের বিভিন্ন সময় মনে হয়েছে যে এই দিক থেকে ধাক্কা খেলে ওই দিকে হেলে পড়ে, ওই দিক থেকে ধাক্কা খেলে এই দিকে হেলে পড়ে। এই নাজুক অবস্থাটা আমরা এই সরকারের কাছ থেকে কখনোই আশা করিনি। প্রথম থেকে আমরা দেখেছি, যেহেতু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাহেব সরকারের উপদেষ্টা ছিলেন এবং তার যে দুজন সহযোদ্ধা তারা সরকারের উপদেষ্টা, মাহফুজ সাহেব এবং সজীব ভুঁইয়া, হ্যাঁ আসিফ আহমেদ সজীব ভুঁইয়া, তো তারা দুজন সরকারের উপদেষ্টা হিসেবে আছেন, যাদেরকে পারসেপশন হচ্ছে তারা যদিও কোনো দলে যোগ দেননি, কিন্তু পাবলিক পারসেপশন যেটা, সেটা হচ্ছে যে তারা এনসিপিরই প্রতিনিধি, সেরকম একটা পারসেপশন আছে। আমি বলছি না যে এটা সত্য, কিন্তু কারণ তারা যেহেতু এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলে যোগ দেননি, তো সরকারে এনসিপির প্রতিনিধিত্ব ছিল এবং আছে, এটা মানুষের মধ্যে পারসেপশন। এবং বিভিন্ন কারণে এনসিপির গড়ে ওঠার যে প্রক্রিয়া, তাতে সব কিছু মিলে একটা অভিযোগ ছিল যে এই সরকার এনসিপির প্রতি এক ধরনের পক্ষপাতিত্ব করছে, সেদিকে ঝুঁকে আছে। আবার লন্ডন বৈঠকের পর থেকে রিভার্স কথা শুনছি আমরা, সরকার বিএনপির দিকে ঝুঁকে আছে, বিএনপির দিকে ঝুঁকে পড়ছে। সরকারের আসলে কোনো দিকেই ঝুঁকে পড়া উচিত না। এটা অন্তর্বর্তী সরকার, এটা নিরপেক্ষ সরকার। সো সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করে কঠোরভাবে সামনে না এগুলে, সামনে একটা স্বচ্ছ সুন্দর নির্বাচন করা সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। প্রফেসর ইউনূস বারবার বলছেন যে তিনি ইতিহাসের সেরা নির্বাচন দেবেন। সেই নির্বাচন যদি দিতে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি আমার এই 38-39 বছরের সাংবাদিকতার জীবনে আমি দেখেছি যে সত্যিকার অর্থে নিরপেক্ষ সরকার যদি, শতভাগ নিরপেক্ষ সরকার কঠোর হাতে দমন করা, সেই জায়গায় তিনটি তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা চমৎকার ছিল, 91, 96 এবং 2001। তার মধ্যেও আমি আলাদা করে যদি বলি, আমি আসলে বিচারপতি শাহাবুদ্দিনের যে বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে যে 91-এর সরকার, সেই সরকার যে কঠোর হাতে দমন, মানে সবাইকে দূরে রেখে যে নিষ্পৃহ ভূমিকায় থেকে, কোনো রাজনৈতিক দলের প্রতি কোনো ধরনের কোনো অনুরাগ বিরাগ কিছু না, সরকার তার বিবেচনায় নিরপেক্ষভাবে তার বিবেক এবং বিবেচনার ভিত্তিতে কাজ করেছিল। সেটার চেয়েও কঠোরভাবে নিরপেক্ষতা রক্ষা করতে হবে প্রফেসর ইউনূসের সরকারকে। সেই জায়গায় সরকার তার যথাযথ ভূমিকা পালন করবেন। এখনও সময় শেষ হয়ে যায়নি, 10 মাস চলে গেছে, সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে, আরো 9 মাস রয়েছে, আরো অনেক দিন আছে। তো এখন থেকেই যদি সরকার খুব কঠোরভাবে তার বিবেক এবং তার বিবেচনা অনুযায়ী কাজ করে, কোনো পক্ষপাতিত্ব না করে, কারোর প্রতি অনুরাগ বিরাগের কোনো রকম কোনো বশবর্তী না হয়ে, আমি বিশ্বাস করি সাধারণ মানুষ সরকারের সাথেই থাকবে। আপনাকে আমি যে প্রশ্নটা করেছিলাম, আরেকটি প্রশ্ন, সেটি হলো যে 5 আগস্ট যে বিপ্লবটা হলো বা গণ অভ্যুত্থান যাই বলি না কেন, তার যে জন আকাঙ্ক্ষা ছিল, সেটি কি পুরনো রাজনৈতিক দলগুলো ধারণ করতে পারছে? আমি আলাদা করে পুরনো নতুনের কথা বলতে চাই না। আমি মনে করি যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত গণ অভ্যুত্থানের যে শক্তি, সেই শক্তির অংশ হিসেবে যতগুলো রাজনৈতিক দল ছিল, তারা সবাই সেই চেতনাকে ধারণ করেন, তখনও করেছিলেন, এখনও করেন এবং ভবিষ্যতেও করবেন, এটা আমরা বিশ্বাস করতে চাই। কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব অবস্থান আছে, তার নিজস্ব আদর্শ, উদ্দেশ্য, কর্মসূচি আছে। সেই কর্মসূচি, সেই ক্ষেত্রে যে পার্থক্য, সেই পার্থক্যের কারণেই এক একজনের লক্ষ্য আলাদা, উদ্দেশ্য আলাদা। তো সেই লক্ষ্য উদ্দেশ্য থেকে যার যার নিজস্ব রাজনৈতিক অবস্থান আছে। হাসান খুরশেদ, একটা প্রশ্ন এখানে এসে যায়, আপনি দীর্ঘদিন ধরে গণমাধ্যমে কাজ করেন, প্রত্যেক রাজনৈতিক দল আপনি খুব কাছ থেকে দেখেছেন, নেতাদের কাছ থেকে দেখেছেন। আপনি কি কথা বলতে পারবেন গত 10 মাসে পুরনো রাজনৈতিক দলগুলো কোনো নতুন বয়ান তৈরি করতে পেরেছে? আচ্ছা, আমি বরং উল্টো করে বলি, নতুন রাজনৈতিক দলগুলো কি সেই নতুন রাজনৈতিক দল একটাই বলা যায়, মূলত একটি, সেই জন আস্থা কি ধরে রাখতে পেরেছে? যে আস্থা, যে বিশ্বাস নিয়ে আমরা এনসিপির দিকে তাকিয়েছিলাম, যে নিঃসন্দেহে কেন তাকিয়েছিলাম এই কারণেই যে আমরা অনেক বছর ধরে বিএনপি এবং আওয়ামী লীগের এক ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থান দেখেছি, যেটা রাজনীতিতে এক ধরনের ভারসাম্য ছিল। সেই ভারসাম্যের জায়গাটা কমপ্লিটলি ভেঙে পড়েছে যখন 5ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, রাজনীতির মাঠ থেকে আওয়ামী লীগ হাওয়া। সেই অবস্থান থেকে
এক ধরনের একচেটিয়া অবস্থান হয়ে যাচ্ছিল বিএনপির। এবং আমরা চাই না যে প্রতিদ্বন্দ্বিতাহীন একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হোক। গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনৈতিক পরিবেশ এবং একাধিক শক্তিশালী গণতান্ত্রিক রাজনৈতিক দলের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা। সেই প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনাটা নষ্ট হয়ে যাচ্ছিল। তখন আমরা যখনই দেখেছি যে গণ অভ্যুত্থানের যে তরুণরা যারা গণ অভ্যুত্থানের সামনের সারিতে ছিল, তারা একটি রাজনৈতিক দল করতে যাচ্ছে, তারা একটি রাজনৈতিক শক্তি হিসেবে রাজনৈতিক দল হিসেবে সামনে আসছে। আমরা কিন্তু অনেক আশান্বিত হয়েছিলাম যে সেই ভারসাম্যের জায়গাটা বজায় থাকবে এবং এনসিপি সেই ভারসাম্যের জায়গাটা তৈরি করবে। সেই প্রত্যাশা কি এনসিপি ধরে রাখতে পেরেছে? এনসিপির যারা নেতা তাদের প্রতি 5ই আগস্টে যে আস্থা ছিল মানুষের, যে বিশ্বাস ছিল, যে ভরসা ছিল, সেটা কি তারা ধরে রাখতে পেরেছেন? যে বিএনপি আসলে 2022 সালে তার একটি দফা কর্মসূচি ঘোষণা করে এবং তার আগে 2018 ইলেকশনের আগেই 17তেই বিএনপি সংস্কারের কথা বলে, বেগম খালেদা জিয়া সংস্কারের কথা বলেন এবং বিএনপির মধ্যে কিন্তু সংস্কারের চেষ্টা আমরা সংস্কারের কমিটমেন্ট আমরা অনেক বছর ধরে দেখছি। আমি যদি আরও পিছনে যাই, যে বিএনপির জন্ম থেকেই বিএনপি প্রেসিডেন্সিয়াল ফর্মে বিশ্বাস করত। 90-এর আন্দোলনের ভিতর দিয়ে যখন 3 জোটের রূপরেখা প্রণয়ন হলো এবং সেই আন্দোলনের সময় যখন কথা হলো যে রূপরেখায় লেখা হলো যে সংসদীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশ এক ধরনের পরিবর্তন আসবে, প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে যাবে, বিএনপি সেটাতে 3 জোটের রূপরেখায় সেটা ছিল আত্মঘাতী কাজ, হোয়াটএভার ইট ইজ, কিন্তু বিএনপি সেটা সমর্থন করার পরে 91-এর নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে, এটি তখনকার সময়ে এক ধরনের সংস্কার এবং অনেক বড় সংস্কার। সেই সংস্কার করতে কিন্তু বিএনপি পিছপা হয়নি। বিএনপি যে কথা দিয়েছিল যে রূপরেখায় 3 জোটের রূপরেখায় যে হ্যাঁ আমরা এটা করবো ক্ষমতায় গেলে, বিএনপি ক্ষমতায় গিয়ে সেটা করেছে। এবং আমি 91-এর একটা ঘটনার রেফারেন্স দিলাম। বিএনপি 22-এ যে কথা বলছে আমরা ক্ষমতায় গেলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করব, আমরা 31 দফা বাস্তবায়ন করব, সেই 31 দফা বিএনপি ক্ষমতায় আসলে হয়তো বাস্তবায়ন করবে, সেটা আমরা বিশ্বাস করতে চাই। তো সেখানেই তো আসলে নতুন বয়ান আছে। এর বাইরে নতুন বয়ান আর কি আসবে? আর এর বাইরে যেটা আমরা আরেকটা জিনিস দেখছি যে বিএনপির বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছে যে বিএনপি ক্ষমতায় গেলে কি কি করবে। যেমন আমি ছোট্ট দিয়ে একটা উদাহরণ দিই। যেমন আমার কাছে ভালো লেগেছে যে বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বলছে। এই ফ্যামিলি কার্ড যারা নিম্নবিত্ত বা অনগ্রসর যে জনগোষ্ঠী তাদের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করবে এবং সেই ফ্যামিলি কার্ড দিয়ে তারা খাদ্য সহায়তা এবং আর্থিক সহায়তা পাবে এবং সেটা দেওয়া হবে সেই পরিবারের প্রধান যে নারী তার নামে, এবং সেই নারী তাতে নারীর ক্ষমতায়ন হবে এবং সমাজে নারীর মর্যাদা ক্ষমতা দুটোই বাড়বে। এই যে ফ্যামিলি কার্ড ইস্যুর কথা, সেটা কিন্তু এক ধরনের ইলেকশনের পরে তারা কি করবে এক ধরনের মানে কমিটমেন্ট তারা করছে মানুষের কাছে। কিংবা কৃষক কার্ডের কথা বলছে, কৃষক কার্ড ইস্যু করা হবে, যেই কার্ড দিয়ে কৃষকরা ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক থেকে অন্যান্য কৃষি সুবিধা পাবে। সেই ধরনের কর্মসূচি কিন্তু বিএনপির কাছে আমরা দেখছি। তো আমরা অন্য সব রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও একই রকম দেখতে চাই যে তারা নির্বাচিত হলে কি করবে। আমরা এনসিপির কাছ থেকে বারবার আশা করছি যে এনসিপি, আমি ওই জায়গাটায় এনসিপির ভাই আছেন, আমি আবারও বলতে যাচ্ছি যে এনসিপি ফেব্রুয়ারির 28 তারিখ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। একটি রাজনৈতিক দলের জন্ম হয় কিসের ভিত্তিতে? আদর্শের ভিত্তিতে। তার লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি ঠিক করে নিয়ে একটি রাজনৈতিক দল যাত্রা শুরু করে। তো ফেব্রুয়ারির 28 থেকে আজকে জুনের শেষ দিকে চলে এসেছি আমরা। তো এখন পর্যন্ত আমরা কিন্তু এনসিপির রাজনৈতিক উদ্দেশ্য, আদর্শ, কর্মসূচি কিছুই আমরা দেখিনি। এনসিপির দলীয় প্রতীক কি হচ্ছে সেটা আমরা এখন পর্যন্ত পাইনি। এনসিপি নির্বাচিত হলে কি করবে সেই জিনিসগুলো কিন্তু আমরা জানতে চাই যে এনসিপির লক্ষ্য কী, ক্ষমতায় গেলে নির্বাচিত হলে এনসিপি কী কী করবে এবং সাধারণ মানুষের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য, মানুষের কর্মসংস্থানের জন্য, দারিদ্র্য দূর করার জন্য, শিল্প উন্নয়নের জন্য, কিংবা দেশের রাষ্ট্র হিসেবে আমাদের মর্যাদা এবং শক্ত অবস্থান তৈরি করার জন্য, আমাদের প্রতিরক্ষা নীতির ক্ষেত্রে, আমাদের কৌশলগত দিকগুলোতে, সেই জায়গাগুলো আমরা সব জানতে চাই। না জানলে তো আসলে আমরা কম্পেয়ার করতে পারবো না। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা অ্যাডভোকেট আলী নাসের খান, রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ। আলী নাসের খান, হাসনাইন খুরশেদ বেশ কয়েকটি বিষয় জানতে চেয়েছেন আপনাদের কাছে। আপনাদের একটু সীমাবদ্ধতা ছিল, আমরা সেটাও জানি, কারণ আপনারা নিবন্ধনের জন্য নানান ধরনের কাজ করছিলেন, সেখানে গঠনতন্ত্র, ঘোষণাপত্র ইত্যাদি ইত্যাদি কাজটা করেছেন আপনারা অনেকগুলো, এবং আমরা জানতে পারছি যে আপনারা খুব শিগগিরই নিবন্ধনের জন্য আবেদন করবেন।
এই বিষয়ে আমাদের একটু জানাবেন। আমাদের দলে নিবন্ধনের জন্য যে প্রস্তুতি সেটি প্রায় সম্পন্ন হয়েছে, যে নির্দিষ্ট সংখ্যক কমিটি এবং অন্যান্য দলিল দস্তাবেজ যেগুলো লাগে আগামীকাল মানে রবিবারে আমরা সেটি জমা করব। তো তার সাথে কিন্তু আমরা গঠনতন্ত্রও দিচ্ছি, সেই গঠনতন্ত্রে আমাদের দল কীভাবে পরিচালিত হবে এবং আমাদের যে বিশ্বাস বা আমরা কী ধরনের কর্মসূচি নিব তা বিস্তারিত উল্লেখ করা রয়েছে। তো এই কর্মযজ্ঞকে ঘিরে কিন্তু আমরা সারা দেশে আপনারা দেখেছেন দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলে আমরা বেশ প্রচারণা করেছি, গণমানুষের কাছে গিয়ে জানবার চেষ্টা করেছি তারা আমাদের কাছে বা রাজনৈতিক দলগুলোর কাছে কি প্রত্যাশা করেন। তারও পূর্বে যদি আমরা যাই, 28 ফেব্রুয়ারি রাজনৈতিক দল গঠন করবার আগে অনলাইন এবং অফলাইনে প্রায় 2 লক্ষ মানুষের মতামত কিন্তু আমরা নিয়েছি। তো আমাদের উপর একটি চাপ বা প্রত্যাশাটা এমন যেটি 54 বছরের প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দল বা 30 বা 40 বছরে তাদের প্রায় সমান। তো তরুণরা যেহেতু গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে এই দায়িত্বভার নিয়েছে এবং আমরা জাতীয় নাগরিক কমিটির মধ্য দিয়ে, সেটি একটি প্রেশার গ্রুপ ছিল, একটি নাগরিক সংগঠন, তার মধ্য দিয়ে আমরা একটা তাগিদ অনুভব করলাম যে একটি রাজনৈতিক শক্তি আকারে দাঁড়ালে যদি আমরা সেই রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এদেশের মানুষের যে চাওয়া বা আকাঙ্ক্ষা সেটি পূরণ করতে পারবো। তো তার ধারাবাহিকতায় অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী এবং অভ্যুত্থানের ভেতর থেকে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে, এটি বাংলাদেশে প্রথম। এবং ভাই যেটি বললেন যে আমাদের কর্মসূচি এবং আমাদের নির্বাচনী প্রতীক এবং আমরা কি করতে চাই, এনসিপি অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক। আপনারা জানেন এখানে আমরা অনগ্রসর সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন, তফসিলি সম্প্রদায়ের মানুষ, তাদের জন্য বিশেষ কোটা রয়েছে। নারীদেরকে আমাদের এখানে অ্যাকোমোডেট করার জন্য আমরা কিন্তু প্রায় 30% ঊর্ধ্ব তাদেরকে মানে এখানে সংস্থান করার চেষ্টা করছি। এবং আমাদের যে সার্বিক কর্মকাণ্ড সেগুলো কিন্তু আমরা খুব ধারাবাহিকভাবে বিভিন্ন সেল করে, যেমন ধরেন আমাদের যে সম্পাদকীয় মণ্ডলী, সেখানে আমরা বিশেষ সেল বলছি, যেমন ধরেন অর্থনীতি বিষয়ক একটি সেল, আন্তর্জাতিক বা আইন বিষয়ক, সেখানে আমাদের যে কেন্দ্রীয় কমিটি যারা রয়েছেন বা বাইরের এক্সপার্ট দলের সাথে তারা যুক্ত থেকেই সেই ব্যাপারে কিন্তু প্রস্তাবনা তৈরি করছেন এবং বিভিন্ন সময় বলছেন। তো আমরা রাজনৈতিক দল প্রকাশিত হওয়ার পরে, আত্মপ্রকাশের পরে 3-3.5 মাসের মতো সময় পেয়েছি। তো যেটি আমাদের ব্যাপারে বলা হয় যে আমাদের উদ্দেশ্য কি, আমরা কি চাই, আমাদের ফিলোসফি কি, সেটি আসলে আমরা মনে করি এক ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে কিছুই নেই। আমি মনে করছি এটাই সর্বাংশে ভুল। আমরা কিন্তু আমাদের পলিসিগুলো মানুষের কাছে বলছি। দেখুন, সবচেয়ে বড় ভ্যালুস হচ্ছে ডেমোক্রেসি। আমরা সেই ডেমোক্রেসির কথা বলছি, আমরা বাংলাদেশ পন্থা রাজনীতির কথা বলছি। আমরা দিল্লির প্রতি অনেক বেশি আনুগত্যশীল হয়ে যাওয়া, যেটা আমরা বিগত রেজিমের সময় দেখেছি, আবার বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দেওয়া, সেই ধরনের আমরা রাজনীতি করতে চাই না। এই জন্য আমরা হচ্ছে বাংলাদেশি এবং আমরা একটি ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য রক্ষার একটি রাজনীতি করতে চাচ্ছি। আপনাদের গঠনতন্ত্রটা কি চূড়ান্ত হয়েছে? আমাদের গঠনতন্ত্রের প্রাথমিক খসড়া হওয়ার পরে আমাদের সাধারণ সভায় আলোচনা হয়েছে, আজকে এটি আলোচনার মধ্য দিয়ে পাশ হয়েছে। তো আমরা এই সর্বসম্মতিক্রমে চূড়ান্ত হয়েছে, যে চূড়ান্ত হয়েছে, এটি এখন খসড়া আকারেই ধরা হয়। যখন আমাদের কাউন্সিল হবে তখন কিন্তু এটাকে অফিসিয়ালি আমরা গঠনতন্ত্র ধরবো। এখানে যে হবে তো হ্যাঁ, এটা গণতান্ত্রিক ভাবে আমাদের যে এখন আহ্বায়ক কমিটি রয়েছে, আহ্বায়ক কমিটি এটি পাশ করেছে। তো এর মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের সে বার্তা পৌঁছাতে পারবো। এবং আমরা যে মাঠের কর্মসূচি নিচ্ছি, সেই কর্মসূচিতে কিন্তু বিস্তারিতভাবে আমরা কোন ধরনের রাজনীতি চাই, ইতিমধ্যে আমাদের যে নির্বাচনী ক্যাম্পেইন, যেহেতু আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যাচ্ছি, সেখানে স্পষ্ট করে বলেছি আমরা অন্যান্য দলের সাথে দাঙ্গা হাঙ্গামা করার চেয়ে আমরা কি করব, কি পরিবর্তন চাই, সেটি কিন্তু জনগণের কাছে স্পষ্ট করেছি। এবং এটি বলেছি যে আপনারা যে দলেরই হোক, একজন নিরপেক্ষ ব্যক্তিকে যারা আপনাদের প্রতিনিধিত্ব করতে পারবে এমন একজন ব্যক্তিকে আপনারা বিভিন্ন জায়গায় প্রতিনিধি রূপে পাঠান। তো এনসিপির উপর কিন্তু একটা বিশাল দায়িত্বভার পড়েছে, যে সংস্কারের কথা বলার, এই গণহত্যার বিচার চাওয়ার এবং অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করার। কথা উঠেছে যে এনসিপির ব্যাপারে মানুষের আগ্রহ রয়েছে ঠিকই, কিন্তু এনসিপি তাদের যোগ্য প্রার্থী সংকটে ভুগছে, আসলে কি তাই? দেখুন, একটা রাজনৈতিক দল প্রাথমিকভাবে গঠন করবার পরে তারপরে তাকে বিস্তৃত করতে হয়। আমরা এখন সমন্বয় কমিটি করেছি, তারপর আহ্বায়ক কমিটি আসবে। অন্যান্য রাজনৈতিক দল কিন্তু নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেছে, কিন্তু আমাদের এখন পার্টিটা বিল করতে হচ্ছে। এজন্য আমাদের সময়ের প্রয়োজন। শুরুতে আমি যেটি বললাম, নাগরিক কমিটিতে আমরা শুধুমাত্র তরুণ যারা 40-এর নিচে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি। পরে এখন রাজনৈতিক দলে আমাদের অধিকাংশই তরুণ, কিন্তু আমরা মহানগর, জেলা বা অন্যান্য কমিটিগুলো পর্যন্ত আহ্বায়ক এবং সদস্য সচিব তারা যাতে 40 ঊর্ধ্ব এবং 35 ঊর্ধ্ব সদস্য সচিবের রেখেছেন। আগে তো আপনারা বলেছিলেন শুধু না, আহ্বায়ক। আমরা কিন্তু এটি অঘোষিতভাবে বলেছি এবং
যে যাতে করে সদস্য সচিব তিনিও যাতে একজন বিজ্ঞ মানুষ হন। জি জি। তো এতে করে দেখা গেছে আমাদের যারা উপদেষ্টা হিসেবে আসবেন এবং আমাদের ভবিষ্যৎ কেন্দ্রীয় কমিটি এবং আমাদের বিভিন্ন মাঠ পর্যায়ের কমিটিগুলো যেগুলো রয়েছে সেখানে বিজ্ঞ মানুষজনরা আসবেন। আপনাদের উপদেষ্টা কমিটি কত সদস্যের হতে পারে? এটি আসলে আমাদের আলাপ আলোচনা বা পর্যালোচনার ভিত্তিতে হবে। আমরা চাচ্ছি অধিকাংশ মানুষকে এখানে যাতে সুযোগ দেওয়া যায়, উপদেশ যাতে শুধুমাত্র একটি উপদেষ্টা পরিষদ না জি। থেকে যাতে সরাসরিভাবে অন্যান্য রাজনৈতিক দলের যে অবস্থা সেরকম হবে কি? এক্সপার্ট অপিনিয়ন দিতে পারেন যে জি, জি। আমরা এমন কাউকে রাখতে চাই না যাতে করে আপনাকে এখানে একটা পদ দিয়ে শুধুমাত্র দলের সাথে যুক্ত রাখলাম। বুঝতে পারছি। তো এটি বলে নেওয়া প্রয়োজন। দেখুন আমাদের বন্ধু বিএনপি, আমি তাদেরকে নিন্দা করে বলছি না, আমরা আগে দেখতে পেলাম ঈদের আগে আন্দোলন, এখন হচ্ছে সংস্কারটা হচ্ছে নির্বাচনের পরে। এই যে পুরো দ্বৈরথ এবং পুরো দায়ভারটা হচ্ছে যখন ওনারা কোনো চ্যালেঞ্জ বোধ করে এনসিপির উপর দেওয়া। তো বহু ক্ষেত্রে কিন্তু বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপির একটি বড় ধরনের দায়িত্ব ছিল। আমি এই প্রসঙ্গটা এজন্যই আনছি, দেখুন ইতিমধ্যে কিন্তু প্রায় 100-150 নিজেদের অন্তর্কন্তলের মধ্যে খুনাখুনির ঘটনা ঘটেছে এবং নুরুল হক নূরের কথা বলবো, আমাদের পুরনো কমরেড, তিনি ছাত্রনেতা ছিলেন। তিনি যখন তার পটুয়াখালীতে নির্বাচনী প্রচারণা করতে গেলেন তখন কিন্তু একজন বিএনপি নেতার দ্বারা আদিষ্ট হয়ে সেখানে আমরা দাঙ্গা হাঙ্গামা দেখলাম এবং আমরা কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছি। আমি এই প্রসঙ্গটি এজন্যই আনছি, আমাদের নারী নেত্রী যারা রয়েছেন তাসনমা জেবিন সহ অনেকের ক্ষেত্রে কিন্তু ভুয়া ফটোকার্ড এবং নানান নিউজ ইত্যাদি সয়লাভ করে আমাদের কিন্তু আক্রমণ করা হচ্ছে। এনসিপি যে পরিবর্তনের কথা বলে, যেমন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যাতে রাজনীতিতে অন্তর্ভুক্ত হতে পারেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ যাতে আসতে পারেন, বিশেষ করে নারীরা, বড় রাজনৈতিক দলের নারীদের কিন্তু ওই ধরনের পার্টিসিপেশন নাই যেটা এনসিপি দেখাচ্ছে। আপনারা এটা টেলিভিশন স্ক্রিনে দেখেন, আমাদের কার্যক্রমে দেখেন, কিন্তু আমাদের নারী নেতৃত্বে এই ধরনের যদি প্রপাগান্ডা করা হয়, তাদের সামাজিক এবং ব্যক্তিগত জীবন যদি বিপন্ন করা হয়, এবং খুবই দুর্ভাগ্যজনকভাবে বিএনপির যারা অনলাইন বট বাহিনী রয়েছে, অনলাইন যারা ক্যাম্পেইন করে বিভিন্ন ফোর্সের নামে, তারা কিন্তু এই ঘটনা মিস ইনফরমেশন ইনফরমেশন ছড়াচ্ছে। আপনার বৃহস্পতিবার এই নিয়ে একটা বিবৃতি দিয়েছেন আপনাদের দল থেকে যে দলের নেতৃত্ব পর্যায়ে নারীর অংশগ্রহণকে বাধাগ্রস্ত করা হচ্ছে। তো আমরা তো এতটুকু সুরক্ষা বা এতটুকু আমাদের সমঝোতা রাজনৈতিক দলগুলো থেকে চাই যে আমরা পুরোপুরি এই রাজনৈতিক চিত্রে বা এই যে নতুন বন্দোবস্তের কথা বলছি বা পরিবর্তনের, এখানে আমাদের বোনেরা মায়েরা অনেক বেশি পার্টিসিপেট করুক, তাহলে না একটা গুণগত পরিবর্তন আসবে। আমরা কিন্তু সরাসরি নারীদের নির্বাচনের কথা বলেছি 100 সিটে। তো এই পরিবর্তনগুলো যে সাধিত হয় তাহলে কিন্তু আমরা যে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষ এম্পাওয়ার্ড হয়েছে সেগুলো হবে। তো আরেকটি কথা বলতে চাই আপনার এই প্রসঙ্গ ধরে, দেখুন এনসিসির ব্যাপারে তো অন্যান্য রাজনৈতিকগুলো মতামত দিয়েছে, আমরা যে সাংবিধানিক কাউন্সিলের কথা বলেছি, এটি করলে কিন্তু আমাদের বড় যেই কনস্টিটিউশনাল যে অ্যাপয়েন্টমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ভারসাম্য নিশ্চিত হয়। প্রধানমন্ত্রী টেনিউরের ক্ষেত্রে 2 টার্মের কথা আমরা বলেছি, সেক্ষেত্রে বিএনপি সাড়া পাচ্ছে না, অন্যান্য রাজনৈতিক দল কিন্তু সেখানে রাজি হয়েছে। এবং আপনি দেখেন 70 অনুচ্ছেদের ব্যাপারে আমাদের 70 অনুচ্ছেদের ব্যাপারে একটা সমাধান হয়েছে, একটা মোটামুটি একটা সমাধান এসছে, এটি খুব আশাব্যঞ্জক। তো আমরা কোনো রাজনৈতিক দ্বৈরথ বা কাদা ছোড়াছুড়ি চাই না। আমরা এই রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণের সুযোগ পেয়েছি। আমরা চাই বড় রাজনৈতিক এবং নবীনতম দলগুলো এই ব্যাপারে একটি ঐকমত্যের ভিত্তিতে, যেই ফরম্যাটগুলো বলা হয়েছিল অধ্যাদেশের ভিত্তিতে গণপরিষদ, আমরা কিন্তু সুস্পষ্ট বলেছি, এটি বলে নেওয়া প্রয়োজন। আমি শেষ করছি এটি বলে যে গণপরিষদ হলে কি হবে, গণপরিষদ বোঝে না, এটি কিন্তু সত্য নয়। সংবিধান সভা সবাই বোঝে। এই সংবিধান সভায় যদি ধরেন এই মুহূর্তে নির্বাচন হয়, অধিকাংশ বিএনপির যারা আছেন তারা নির্বাচিত হবেন, কারণ তারা বড় রাজনৈতিক দল, তারা মনে করছেন তারা বেশি পপুলার। তো এই গণপরিষদের মধ্য দিয়ে একটি খসড়া কনস্টিটিউশন এবং হচ্ছে এটি যদি পাশ হয় বিতর্কের মধ্য দিয়ে, গণপরিষদ বিতর্কের মধ্য দিয়ে, তাহলে তো এই ডিসপিউটগুলো থাকে না, যে জনগণের ম্যান্ডেট পাওয়া যায় না। এবং এই ঐক্যমত্য কমিশনের ব্যাপারে অনেকের যে অস্বস্তি, যেমন আমাদের লাইন কিন্তু আমরা পরিষ্কারভাবে বলেছি, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, গণপরিষদ নির্বাচন। তো এটি আমাদের নিজস্ব চাওয়া পাওয়া না, এটি গণ অভ্যুত্থানের চাওয়া পাওয়া। আমরা আশা করি অন্যান্য রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ ব্যাপারে ঐক্যমত্য পোষণ করবে এবং আমরা একটা আলোর পথ দেখতে পাবো। হাসনাইন খুরশেদ, নাহিদ ইসলামের যে সাক্ষাৎকারের কথা আমরা বলছিলাম, সেই সাক্ষাৎকারে উনি একটি কথা বলেছেন যে মাত্র 3 মাসের রাজনৈতিক দলকে যেমন প্রশ্ন করা হচ্ছে, 50 বছরের দলকেও এত প্রশ্ন করা হয়নি। আমরা সময় পাচ্ছি না, তার আগে প্রশ্ন আক্রান্ত হচ্ছি। কি বলবেন আপনি? আমি মনে করি যে হ্যাঁ, প্রশ্ন থাকাটা ভালো। প্রশ্ন আসবেই, প্রশ্নের জবাব দিতে হবে। কেন এনসিপিকে নিয়ে এত আলোচনা হচ্ছে? এনসিপি 3 মাসের একটি রাজনৈতিক দল হিসেবে যদি এনসিপিকে বিবেচনা করা হয়, তাহলে আসলে এনসিপি ইভেন এই সংলাপে ডাক পাওয়ার কথা না, কারণ সব দলকে তো সংলাপে ডাকা হয়নি। যে জাতীয় ঐক্যমত্য কমিশন যে সংলাপ করছে সেখানে তো সব দলকে ডাকা হয়নি, 30টি দলকে ডাকা হয়েছে। কিন্তু তিনটি দলকে যখন ডাকা হচ্ছে তখনও এনসিপিকে ডাকা হচ্ছে। কারণ হচ্ছে এনসিপি গণ অভ্যুত্থানের ভিতর থেকে উঠে আসা যে তরুণরা, তাদের রাজনৈতিক দল। তো এনসিপিকে ঠিক বয়স দিয়ে বিবেচনা করা হচ্ছে না, এনসিপিকে
গণঅভ্যুত্থানে কিন্তু তার টক শোতে নেতৃত্বে অন্যান্য যে- রাজনৈতিক দলের নেতারা কিন্তু তাদের বয়স নিয়ে প্রশ্ন উঠায়। এটা জাতীয় খুব বয়স দুঃখজনক। হিসেবে। এটা যারাই কারণ তোলেন 18 বছর, আমি একটু এটা- যোগ করে দেই, 18 বছর বয়স হলে একজন ভোট দিতে পারে, হুম। 26 বছর বয়সে একজন নেতৃত্ব দিতে পারবেন, না, এটা কি এটা করে আমি বিশ্বাস সম্ভব? করি না। এটা যারা বলেন তারা যৌক্তিক কথা বলেন না। বয়স আসলে মুখ্য বিষয় না। কারণ আমি একটা কথা সবসময় বলি যে আমরা আসলে যে বাংলাদেশ গড়ার কথা বলি সেটা কাদের জন্য? আজকে যার বয়স 55, 60 বা আমাদের কাছাকাছি বা আমাদের চেয়ে বেশি, তাদের জন্য? আমরা কি প্রফেসর ইউনূসের জন্য ভবিষ্যতে বাংলাদেশ গড়তে চাই? 84 নিশ্চয়ই বছর না। বয়সী নিশ্চয়ই না। আমাদের প্রধান বিষয় নো। আমরা চাই যে আমাদের যারা তরুণ, আমাদের যে সন্তানেরা, তাদের ভবিষ্যতের জন্য ভবিষ্যতের বাংলাদেশ করতে। তো ভবিষ্যতের বাংলাদেশ যাদের জন্য গড়া হবে তাদের মতামতের প্রতিফলন সেই বাংলাদেশে থাকতে হবে। এখানে তারা একটা কি যোগ চায়, করি। তারা কি জি, চায় সেটা জি। বুঝতে হবে। কারণ আমি একটা জিনিস বারবার বলি যে এই প্রজন্ম হচ্ছে তথ্য প্রযুক্তির প্রজন্ম। এই প্রজন্মের জন্ম থেকেই তারা তথ্য প্রযুক্তির Global প্রজন্ম। গ্লোবাল সিটিজেন। সো তাদের যে দৃষ্টিভঙ্গি আর সিনিয়র যে দৃষ্টিভঙ্গি, অনেক ক্ষেত্রে এর মধ্যে পার্থক্য আছে এবং সেখানে ইভেন এক প্রজন্ম আরেক প্রজন্মের ভাষা বুঝতে পারছে না। সেই কারণে অনেক দূরত্ব তৈরি হচ্ছে। তো সেই দূরত্বটা দূর করেই সামনে এগোতে হবে। সেখানে বয়স নিয়ে যদি কেউ কথা তোলেন সেটা আসলে ভুল, এবং সেটা যারা তুলছেন তারা ভুল করছেন। কিন্তু কিন্তু জানেই তো। এনসিপি আক্রমণের শিকার হচ্ছে বেশি কেন? এনসিপি আক্রমণের শিকার হচ্ছে এখানে এটা- আরেকটা যোগ করে দিই আপনার প্রশ্নের সঙ্গে, সেটি হলো যে আমরা লক্ষ্য করছি যে দুটো জায়গায় আক্রমণ বেশি হচ্ছে। এটা হলো প্রফেসর ইউনূস, হুম। আরেকটি হলো এনসিপি। এবং এই আক্রমণের লক্ষ্য কিছু ইউটিউবারই নয় শুধু, এটা আসলে মূল লক্ষ্য হলো ইন্ডিয়া এবং আওয়ামী লীগ। সেটা এরা কিন্তু হতে পারে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জামাত ইসলামী বা বিএনপির ব্যাপারে ইন্ডিয়া কোনো কথা বলে না এবং আওয়ামী লীগের কোনো কথা বলে না। এই দুটো পক্ষই সবচেয়ে বেশি আক্রমণ শিকার হচ্ছে। কারণটা কি? না, ন্যাচারালি যেহেতু গণ অভ্যুত্থানের ফসল হচ্ছে প্রফেসর ইউনূসের সরকার এবং এনসিপির নেতৃত্বে যারা, তারা গণ অভ্যুত্থানের সামনের সারিতে ছিল, সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। তো তাদের প্রতি এক ধরনের ক্ষোভ, গণ অভ্যুত্থানের যারা ভিকটিম, পরাজিত শক্তি যারা, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে শক্তি পরাজিত হয়েছে সেটা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতাকারী বিভিন্ন শক্তি, দেশের বিদেশের। তো তাদের এক ধরনের ক্ষোভ থাকতে পারে, তারা কথা বলতে পারে, কিন্তু সেটা আসলে বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে এই ধরনের হাজার সমালোচনা থাকবে, হাজার ষড়যন্ত্র থাকবে, সব কিছু মোকাবেলা করেই একটি রাজনৈতিক দলকে এগিয়ে যেতে হবে। এই যে গণ অভ্যুত্থান ঘটেছে, গণ অভ্যুত্থান ঠেকিয়ে দেওয়ার কি হাজার ষড়যন্ত্র ছিল না? সশস্ত্র পদক্ষেপ ছিল, মানে নির্মমভাবে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে গণ অভ্যুত্থানের সময়, কিন্তু সেই জন্য কি আটকে ছিল কিছু? গণ অভ্যুত্থান তো সফল হয়েছে। একইভাবে যত বাধাই থাকুক, আমরা চাই যে এই তরুণরা সফল হোক, কিন্তু সাফল্যের জন্য তাদের যা করা উচিত সেই জায়গায় তাদের দুর্বলতা অনেক দেখছি আমরা। সেই দুর্বলতা যেটা আমরা আশা করি না। আমরা আশা করি না, একদমই আশা করি না। এই মানে আমি কিছু প্রসঙ্গ উত্থাপন করতে চাই যে নাহিদ ইসলাম নিজে তো 7 মাস জি। সরকারে ছিলেন, তিনি উপদেষ্টা ছিলেন। তারা 3 জন উপদেষ্টা ছিলেন তরুণ, যাদের ছাত্র প্রতিনিধি বা গণ অভ্যুত্থানের মানে নেতৃত্বের প্রতিনিধি হিসেবে, সেই তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে নাহিদ ইসলাম 25শে ফেব্রুয়ারি সরকার থেকে পদত্যাগ করে 28শে ফেব্রুয়ারি দলের সাথে এনসিপির আহ্বায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। কিন্তু বাকি দুজন তো রয়ে গেছেন। জি। বাকি দুজনকে কিন্তু এখনো সাধারণ মানুষের পারসেপশন হচ্ছে তারা এনসিপির প্রতিনিধি। তো আমি ওই জায়গাটায় কথা বলতে চাই যে 7 মাস ধরে ওই অর্থে কিন্তু প্রফেসর ইউনূস এনসিপির প্রতিনিধি। প্রফেসর ইউনূস সবার প্রতিনিধি হওয়া উচিত। কারণ হলো কি, হ্যাঁ, প্রফেসর ইউনূসের সঙ্গে যোগাযোগটা করেছে এই তরুণরা। আচ্ছা, যদি সেটা হয়ে থাকে জি। তাহলে কেন এখন বলা হচ্ছে যে প্রফেসর ইউনূস বিএনপির পক্ষে জি। যেটা হেলে পড়েছেন? আপনি ব্যাখ্যা দিয়েছেন যে সরকার দুর্বলতার কারণে বারবার নানা দিকে হেলে পড়ে। তো যেটা হচ্ছে যে এনসিপির একজন প্রতিনিধি হিসেবে মানে জি। নাহিদ ইসলাম সাহেব 7 মাস সরকারে ছিলেন। সেই সময়টাতে তিনি কি করেছেন? রাইট। 7 মাসে তার কি কন্ট্রিবিউশন আছে, এবং কোন কোন জায়গায় বাধাগ্রস্ত হয়েছেন সেটা বলা কোথায় দরকার। বাধাগ্রস্ত হয়েছেন, কি উদ্যোগ নিয়েছিলেন, জি। যে আজকে পর্যন্ত মানে বিচারের প্রক্রিয়া যদি ধীরগতি হয়ে থাকে, যদি সংস্কারের কাজ ধীর হয়ে থাকে, কেন এত সময় লাগলো? আমি এটা বলতে চাই, জুলাই সনদ। 8ই আগস্ট সরকার দায়িত্ব নিয়েছিল। দায়িত্ব নেওয়ার পরে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে নভেম্বর ডিসেম্বরে এসে। 3-4 মাস কেন লাগলো কমিশন গঠন করতে? তার জবাবদিহিতা, যেহেতু বারবার তারা বলছেন যে সরকার সামষ্টিকভাবে চলে, সরকার জি, জি। এককভাবে না। তো সামষ্টিকভাবে যদি চলে, নাহিদ ইসলামকে সেই সরকারের প্রতিনিধি হিসেবে, সেই সরকারের অংশ হিসেবে নাহিদ ইসলামেরও জবাবদিহি করা জি। উচিত যে কেন সংস্কার কমিশন করতে 3-4 মাস লেগেছিল, কেন
জুলাই ঘোষণা বা এখনো জুলাই হলো সনদ না। এখনো হলো না, কারণ জুলাই সনদের দাবি কেন ডিসেম্বরে এসে করা হলো, যেটা আমাদের গণঅভ্যুত্থান হয়েছে অগাস্টে, এবং বাস্তবতা হচ্ছে অগাস্টেই সেই জুলাই সনদ আমরা আশা করেছিলাম। জি। এবং যখনই গণঅভ্যুত্থান হচ্ছে, গণঅভ্যুত্থানের শক্তি, গণঅভ্যুত্থানের নেতৃত্ব, তার লক্ষ্য উদ্দেশ্য সব কিছুই সেই গণঅভ্যুত্থানের সনদের ভিতর দিয়ে জি। প্রকাশ করবে। সেটা ডিসেম্বরে এসে দাবি উত্থাপন করা হলো যে আমরা চাই, এবং আলটিমেটলি এখন পর্যন্ত হয়নি। আমরা আশা করছি যে জুলাই মাসের মধ্যেই সেটা হয়ে যাবে, এবং সেই জায়গায় আমরা পিছনের ব্যর্থতাগুলোকে সবারই স্বীকার করতে হবে, এবং সেই ব্যর্থতাগুলো কাটিয়ে উঠেই সামনে যেতে হবে। আমরা সবার সেটাই আশা করি যে সবাই উদ্যোগী হয়ে পেছনের ব্যর্থতা নিয়ে টানাটানি না করে সামনের দিকে ভবিষ্যৎমুখী হবেন, এবং একটা সুন্দর দেশ করার জন্য সবাই আন্তরিক হয়ে কাজ করবেন। প্রিয় দর্শক, আমরা আবারও একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা অ্যাডভোকেট আলী নাসের খান, রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ। আলী নাসের খান, ওই সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলছেন ওনারা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন, এবং আপনারাও অনেক সময় এই কথাটা বলেন যে মিডিয়া আপনাদের বৈরী আচরণ করছে। প্রশ্ন হলো, আপনাদের কোনো মিডিয়া নেই, এবং আমরা লক্ষ্য করেছি যে এই মুহূর্তে যারা ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক শক্তি রয়েছে তাদেরও ওই অর্থে শক্তিশালী মিডিয়া নেই। শুধু জামাত ইসলামের কয়েকটা মিডিয়া রয়েছে, বিএনপিরও কিন্তু আলটিমেটলি মিডিয়া নেই। আপনাদের কোনো মিডিয়া নেই, কিন্তু মিডিয়া যারা অবস্থান করছে, মূলধারার মিডিয়া, তারা সবাই কোনো না কোনোভাবে ফ্যাসিস্টের সহকারী ছিল, সহযোগী ছিল, এবং তাদের মানসিকতা কোনো পরিবর্তন আসে নাই। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কোনো কোনো মিডিয়া ভয়ঙ্করভাবে মাঠে নেমেছে, বিশেষ করে আপনাদের আক্রমণ এবং প্রফেসর ইউনূসকে আক্রমণের ব্যাপারে তারা সাংবাদিকতার নিয়ম নীতিও মানছে না। এই যে আপনারা মিডিয়াবিহীন বা মিডিয়া মিত্রহীন, এটাকে কিভাবে কাটিয়ে উঠবে? মিডিয়া যারা কাজ করেন তাদের মিডিয়া এথিক্স মানা উচিত। এখন আমরা যদি সবাইকে বলি যে মিডিয়া মানে ফ্যাসিস্ট, যারা ভালো ছিলেন, যেমন আমার সহ আলোচক, উনি খুব পেশাদার সাংবাদিক ছিলেন, তাদেরকেও ছোট করা হয়। তো আমরা না বলে অধিকাংশের কথাই বলবো। মিডিয়া হাউসগুলোর প্রক্সি মালিকানা এখন আছে, যে এটা সুডু, ধরেন এটা ক্যামোফ্লেজের মধ্য দিয়ে, যে মালিকানা আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাংসদ, মন্ত্রী বা ব্যবসায়ীদের হাতে ছিল, এখন সেটি আমাদের বন্ধু দল বিএনপি বা অন্যান্যর হাতে হয়েছে। কিন্তু আপনি দেখেন নীতি পরিবর্তন হয় না, হ্যাঁ, মালিকানা পরিবর্তন হয়েছে, কিন্তু এই মালিকানা পরিবর্তন হয় না, অনেক ক্ষেত্রে মালিকানা পরিবর্তন হয়নি, খুব বেশি হয় নাই, হয়নি। আলটিমেটলি হয় তো নাই। এই যে মিডিয়া সংস্কারের জন্য একটা কমিশন হয়েছে, এটির আলটিমেটলি কি হয়েছে আমরা বাস্তব পক্ষে দেখতে পাচ্ছি না। ওভারঅল ফ্যাসিস্ট কালচারাল এবং মিডিয়া যে ইন্ডাস্ট্রি ছিল ফুললি ইনট্যাক্ট, এবং এটি দিল্লির দাসত্ব আমার করে। প্রশ্নটাকে অন্যরকম ভাবে হ্যাঁ। ছিল, সেটি হলো যে মিডিয়া যারা মালিক তারা তাদের পলিসি অনুযায়ী মিডিয়া চালাবে। আপনারা নিজেরা মিডিয়ার ব্যাপারে কি ভাবছেন সেটা বলেন। রাজনৈতিক দলের কাজ না তো মিডিয়া ব্যবসা করা বা একটা মিডিয়া হাউস তৈরি করা। পৃথিবীর সব রাজনৈতিক দলের মিডিয়া থাকে না, এটা দ্রুততম হলো যেভাবে থাকে এটা মুখপত্র আকারে থাকে না, বা মুখপত্র না, ইত্যাদি সহযোগী থাকে। ফক্স নিউজ তো ডোনাল্ড ট্রাম্পের মুখপত্র না, কিন্তু তাকে সমর্থন। আমি এই অর্থে আমি বলছি। নীতির কথা বলি, যেমন জি। ধরেন কেউ যে ডেমোক্রেটিক ভ্যালুসে বিশ্বাস করে, তাহলে কোনো কোনো মিডিয়া হাউস তাকে সাপোর্ট দিতে পারে। কেউ যে সোশ্যালিজমে বিশ্বাস করে, সাপোর্ট দিতে পারে। কিন্তু রাজনৈতিক দল স্পন্সর করে মিডিয়া হাউস চালাবে, এটা আমরা চাই না। নতুন বাংলাদেশ অন্তত এটি চাই না। তাহলে কি হবে জানেন, আমি প্রপাগান্ডা মেশিন তৈরি করলাম। তো আপনি যেটি বলেছেন, সবচেয়ে বেশি আক্রমণ করা হয়েছে আমাদের যারা খুব ভাইব্রেন্ট, এবং সবচেয়ে বেশি আক্রমণ শিকার হয়েছে যখন এই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তরুণরা মাঠে নামলো, এনসিপি সকল। তো কখন এখানে পরাজিত হয়েছে দুটো শক্তি। প্রথমত হচ্ছে দিল্লির আধিপত্যবাদ, দিল্লি সাউথ ব্লক পরাজিত হয়েছে, এবং শেখ হাসিনার সহ তার রেজিমের যারা সবাই পরাজিত হয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে। তো এটিকে কিন্তু আমাদের বড় আঙ্গিকে বুঝতে হবে। তারা এই যে ফেসিবাদী কাঠামোটা তৈরি করা এবং এটি চালিয়ে নেওয়া, এটা কীভাবে করেছে, খুবই ইন্টিগ্রেটেড ছিল। ধরেন রাজনৈতিক দলের সাথে মিলিয়েছে সরকারকে, সরকারের সাথে মিলিয়েছে জনপ্রশাসনকে, তার সাথে অন্যান্য অ্যাপারেটাস এজেন্সিকে মিলিয়েছে, এবং এর সাথে যোগ দিয়েছে দিল্লি স্বামী স্ত্রী সম্পর্কের মতো। ওভারঅল এটাকে যেভাবে হস্তগত করতে হয়, যেমন ধরেন অনেক ইসলামিক বক্তাকে বলতে শুনবেন এবং রাজনীতিবিদদের বলতে শুনবেন যে ফেরাউন, নমরুদ সহ আরও যারা খুবই নেতিবাচক চরিত্র ছিল ইতিহাসের, তাদের সবাইকে একসাথে করলে নাকি একটা শেখ হাসিনা জন্ম হবে। তো এই দিল্লি এভাবে এটা প্যাকেজ করে করেছে। এবং বাংলাদেশে যেভাবে সিস্টেমেটিক ফ্যাসিবাদের কায়েম হয়েছে, কি হয়েছে জানেন, যে বিচারের যে ধারণা সেটি পর্যন্ত নষ্ট হয়ে গেছে। বন্দুকযুদ্ধে একজনকে হত্যা করা হলো, হাততালি,
এবং এটি রাজনৈতিক দল প্রপাগান্ডা চালিয়েছে, আমরা মিডিয়াতে দেখেছি, খুব বাহাবা দিচ্ছে। এবং হেন কোনো অপরাধ কর্ম নয় যার সাপেক্ষে আর আরাফাতের মতো একজন প্রপাগান্ডিস্ট ছিলেন, যেখানে ধরেন এই যে হিটলারের নাজি বাহিনীর যে স্পোক্সপারসনের মতো তারা এটা দিনের পর দিন করে গিয়েছেন, আশরাফুল ইসলাম খোকনের মতো যারা মাস্তানি করে আপনার মিডিয়া সন্ত্রাস করেছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মানে এদের মতো একদম রাবিশ স্টুপিড এবং এই ধরনের মিথ্যাচারে আশ্রয় নেয় বাংলাদেশে এই ধরনের এক্সাম্পল দেখে নেই। এবং বিশ্ব মনে হয় এটি ব্যতিক্রম যে একটাকে মিথ্যাকে বারবার বলে। এবং এই মানে আওয়ামী লীগ তো একটা খারাপ অপেক্ষাকৃত খারাপ নির্বাচনের মধ্য দিয়ে আসলেও এটা গণতান্ত্রিক ধারার মধ্য দিয়ে এটা বিকশিত হবার কথা ছিল। নির্বাচন ব্যবস্থায় যে শুধু একজনকে আপনার ফ্যাসিস্ট হওয়া থেকে বিরত রাখতে পারে না, এটি কিন্তু আমরা এই সংবিধানের যে আপনার যে বোঝাপড়া এবং যে বন্দোবস্ত দেখেছি, এজন্য বারংবার কিন্তু আমরা ঘোড়ায় হাত দিতে চেয়েছি যে ৭২-এর সংবিধান, মুজিবীয় সংবিধান এক ব্যক্তিকে সামনে রেখে এটি যদি থাকে তাহলে আমরা গণতন্ত্রের যে পিলার, এটি বলেন প্রেস মিডিয়া বলেন, তাদের ফ্রিডমের কথা বলেন, আমাদের জুডিশিয়ারির কথা বলেন, আমাদের এক্সিকিউটিভের কথা বলেন, আইনসভার কথা বলেন, অন্যান্য যে পিলারগুলো রয়েছে সেগুলো আমরা সব নড়বড়ে হয়ে যাবে। এবং তাই দেখছি এখন আমরা কিন্তু ব্যাপক ঝুঁকির মধ্যে রয়েছে, আমাদের সামনে একটি ভয়ঙ্কর দুঃশাসন অপেক্ষা করছে কিনা। কারণ যে প্রিপারেশন আমরা দেখতে পাচ্ছি, একটি কথা বলে নিয়ে ভালো, আপনি প্রশ্ন করেছেন যেহেতু কথা বলতে হয়, ২০২২ সালের যে নির্বাচনী আইন রয়েছে, যেখানে তৎকালীন খালেদা জিয়া, তাদের মির্জা ফখরুল সহ মহাসচিব তারাও বলেছেন এটা একটি স্বৈরাচারী আইন, তো তার অধীনে কিন্তু নির্বাচন কমিশনটি গঠিত হয়েছে। আমরা বারংবার বলার পরও এই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে রাজনীতি ভবিষ্যৎ নির্বাচন বন্দোবস্তের ব্যবস্থা করা হচ্ছে। তো তাহলে আমরা এই কন্ট্রোভার্সির মধ্যে থেকে, এই নাজুক অবস্থার মধ্যে থেকে, পুলিশ সংস্কার হয় নাই, এই পুলিশ গণহত্যাকারী তাদেরকে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব? আমরা বলেছিলাম যে একটা টেস্ট কেস আকারে স্থানীয় সরকারের নির্বাচন দেন, পরে জাতীয় নির্বাচন করেন। সেক্ষেত্রে দেখছি অন্তর্বর্তীকালীন সরকার একটি দলের প্রতি ঝুলে রয়েছেন। তো আমাদের করতে একটা জিনিস দেখাতে হবে যে গণহত্যার বিচার হবে, কিছু সংস্কার হবে, আমরা দিল্লির আধিপত্যবাদ, মিডিয়া সন্ত্রাস থেকে মুক্ত থাকবো। আমরা কিছু দেখতে পাচ্ছি না। ফরিদ ভাই, একটি কথা স্পষ্টভাবে বলা প্রয়োজন, আমি আপনার প্রসঙ্গে আসছি, যে আমরা একটি উঠতি রাজনৈতিক একটা তরুণদের একটি সংগঠন, এখানে অভিজ্ঞরা আসছে, তো আমাদের তো দম নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। কয়েকজন যদি একটু নৈতিক স্খলন হয়, আমরা তো সেক্ষেত্রে তাকে আমরা কারণ দর্শানোর নোটিশ দিচ্ছি, ব্যবস্থা নিচ্ছি। আমাদেরকে আদালত শেখ হাসিনার খুনি হাসিনার মতো করে যে বিচার দেওয়া হতো। এখন কেউ যদি ফৌজদারি অপরাধ করে, সেটা কি বিএনপি বা এনসিপি জামাত সেখানে কি ট্রায়াল করে এটার বিচার করবে? এটা আদালতের কাজ, এটি পুলিশের কাজ, এক্সিকিউশনের। তো আমাদের মনে হয় যে ফ্যাসিস্ট আমলের যে ধারণাগুলো ছিল সেখান থেকে বের হতে পারছি না। সাংবাদিকরা ফটো কার্ড সাজিয়ে যে উমুক নেত্রীর ব্যাপারে এই ভাইরাল হয়েছে, এটা সত্য কিনা, মানে আমরা কাদের উপর ভরসা করব? এইভাবে যদি রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিস্ট এখন এক্সিস্ট করে, এই কালচারাল এবং এই মিডিয়ার ফ্যাসিস্ট আমরা কীভাবে মোকাবেলা করব? আমাদের কি মনে হয় জানেন, যে এই যে আনডান আনফিনিশড একটা রেভলিউশন হয়েছে, এটা আমাদের তরুণ প্রজন্মকে করতে হবে, আমাদের করতে হবে। আমি সম্ভাব্য একটা সংঘাতের মধ্যে দেখছি। আমাদের নসিব ভালো হবে যদি আমরা এটা বুঝতে পারি, সর্বাংশে এই ক্লিনজিং করে। ক্লিনজিং এই অর্থে বলছি যারা বাংলাদেশ পন্থায় বিশ্বাস করে না, ডেমোক্রেসিতে বিশ্বাস করে না, এবং আমাদের যে কাঠামোগত সংস্কারে বিশ্বাস করে না, তাদেরকে তাদের ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত, সেটা জনপ্রশাসন, মিডিয়া, অন্যান্য জায়গা থেকে, এবং জনগণের সোচ্চার ভূমিকা রাখবে। দেখেন, আমরা যদি আজকে একটা মিডিয়া হাউসের প্রধানকে বা তাদের পলিসি মেকারদের প্রশ্নবাণে জর্জরিত করি বা কোথাও জিজ্ঞাসাবাদ করি, আমরা মবক্রেসি করছি বা এটা মব জাস্টিস হচ্ছে। এই জন্য জনগণের দায়িত্বশীল ভূমিকা আমরা প্রত্যাশা করি। আমরা প্রত্যেকটি সংস্কার বা এই জনদাবিগুলো আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে করতে চাই। তাহলে আমাদের যারা শত্রুরা রয়েছেন অভ্যন্তরে এবং দেশের বাইরে, তারা কিন্তু সেখান থেকে আমরা এটি রক্ষা পাবো। হাসনাইন খুরশেদ, নাহিদ ইসলাম আরও কিছু অভিযোগ করেছিলেন মিডিয়া প্রসঙ্গে। আপনার ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা আছে, ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে। আমরা মাঝখানে দেখছিলাম সেই ধরনের কার্যকলাপ বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু ইদানিং আবার নানান গোয়েন্দা সংস্থায় মিডিয়ায় নাক গলাচ্ছে, নতুন করে নিউজ বানাচ্ছে। এই অভিযোগ নাহিদ ইসলাম করেছেন, এবং এই যে অভিযোগের সত্যতা আমরা জানি, গণমাধ্যম কর্মী হিসেবে আমরা সেগুলো টের পাই। কি বলবেন আপনি? যদি এটা আবারও শুরু হয়ে থাকে, এটা খুব দুঃখজনক হবে, এবং এটা হোক, এটা আমরা কেউ চাই না। আমরা চাই মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, কিন্তু স্বাধীনভাবে কাজ করার জন্য মিডিয়াতে যে সংশোধনের দরকার ছিল, মিডিয়াতে যে সংস্কারের দরকার ছিল, সেটা কাঠামোগত এবং মালিকানা থেকে শুরু করে তার কর্মীর মধ্যে যদি দলীয় লোকজন, নিঃসন্দেহে দলীয় লোকজন আছে, এবং সত্যিকার অর্থে সাংবাদিকদের যদি প্রতিষ্ঠা করা যেত, সেটা হলে একদম ভিন্ন একটা পরিস্থিতি হতে পারতো। সেটা প্রত্যেকটা ক্ষেত্রে, আমি শুধু মিডিয়া বলবো না, প্রত্যেকটা ক্ষেত্রে আসলে এই সরকারের কাছ থেকে সেই পরিবর্তনগুলো আমরা আশা করেছিলাম, কিন্তু 10 মাস পরও আমরা সেটা পেইনি, এবং আর যে পাবো সে আশা করার মতন
শক্তি পাচ্ছি না, কোনো কারণ পাচ্ছি না খুঁজে যে এই কারণে এখন আশা করা যায়। তো সরকার অনেক ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে। তার মধ্যে একটা বড় হচ্ছে যে গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে সরকার আসলে 10 মাস ধরে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, এবং আগামী কয়েক মাসে সেই জায়গায় সরকার বিশাল সফল হবে সেই আস্থা রাখার মতন কোনো কারণ তৈরি হচ্ছে না। যদি সেটা না হয় তাহলে পুরনো পরিস্থিতি আবার ফিরে আসা খুব অস্বাভাবিক না, এবং সেই ভয় আমাদের আছে। সেই ভয় থেকে আমরা মুক্ত থাকতে চাই। প্রায় মাস তিনেক আগে আমি দেখেছিলাম যে তারেক রহমান সাহেব বলেছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বলেছিলেন যে বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। এখন আবার এনসিপি বলছে যে তারা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। মিডিয়া ট্রায়াল আবার ইয়ার প্রেস উইংও বলছে, কথা মতো সব প্রেস উইংও বলছে তারা মিডিয়া, সরকার মিডিয়া ট্রায়াল। তো মিডিয়া ট্রায়াল কেন হবে বা হবে না? মিডিয়া ট্রায়াল, মিডিয়াকে যদি আপনি শুদ্ধ করতে না পারেন, মিডিয়ার সংস্কারটা কি আসলে হয়েছে? সংস্কার না হলে অস্বাভাবিক অনেক কিছুই ঘটতে পারে। সংস্কার হলে মিডিয়া সত্যিকার অর্থে যদি মিডিয়ার সংস্কার হতো, মিডিয়া যদি পেশাদারিত্বের ভিত্তিতে চলতো, তাহলে মিডিয়া তার গণমাধ্যমের যে নীতিমালা, যে নৈতিকতা, সেটা মেনে স্বাধীনভাবে কাজ করতো। কিন্তু সেই পরিবেশ গত 10 মাসে তৈরি হয়নি। হাসান খুরশেদ, মিডিয়ার ভিন্নমত থাকবে, আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে, এর কিন্তু প্রতিরোধের রাস্তায় একটাই, যে যতই যুক্তি দেখ না কেন, আপনার নিজস্ব মিডিয়া তৈরি করা। আমি বলছি না যেটা আলী নাসের খান বলছেন, আমি একমত। রাজনৈতিক দলের মিডিয়া হলে সেটা মুখপত্র, সেই মিডিয়া পাবলিকের মিডিয়া হয় না, গণমিডিয়া হয় না, যেটা গণমাধ্যম বলি সেটা আর থাকে না। কিন্তু দূরতম থেকে রাজনৈতিক দলগুলো এই কাজটি কিন্তু করেন, সেইটা অনেক ক্ষেত্রে করে, আমি অস্বীকার করছি, কিন্তু হ্যাঁ, কিন্তু বাস্তবতা হচ্ছে যে গণমাধ্যমের যে স্বাধীনতা, যেই অর্থে আমরা বুঝি যে গণমাধ্যম কিভাবে স্বাধীন হওয়া উচিত, গণমাধ্যম স্বাধীন হবে গণমাধ্যমের নীতিমালা, নৈতিকতার জায়গাগুলো ঠিক করে দেওয়া হবে। গণমাধ্যম কমিশন হবে, যে কমিশন গণমাধ্যমকে সেই নৈতিকতা বা নীতিমালার কোনো রকম ব্যত্যয় যদি কেউ না করতে পারে সেটা নিশ্চিত করবে। সেই জায়গাগুলোতে আমরা কোনো উদ্যোগ দেখিনি। একটা গণমাধ্যম কমিশন আমরা দেখেছিলাম, মাসের পর মাস সময় নিয়ে তারা একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের কোনো বাস্তবায়নের কোনো কিছু দেখছি না আমরা। প্রফেসর ইউনূস একটা কথা বলেছেন যে সরকারের সমালোচনা করা যাবে, একটা হলো সরকারের সমালোচনা করা, আর একটা বাতিল করে দেওয়া, দু জিনিস। আমরা দেখছি যে বাতিল করে দেওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে, বিতর্কিত করা, সমালোচনা করা বিতর্কিত আলাদা জিনিস, এটা একটা দিক। এবং আপনি কি মনে হয় যে এই অবাধ স্বাধীনতার মর্যাদা কি মিডিয়াগুলো রাখছে? কারণ একটা উদাহরণ উনি বলেছেন আলী নাসের খান, যে ফেসবুকে কে কি স্ট্যাটাস দিলেন সেই স্ট্যাটাসকে ভিত্তি করে ফটোকাট করে পত্রিকাগুলো তাদের অনলাইন ভাষণে দিচ্ছে। এটা কি সাংবাদিকতা আদৌ? না, বিষয়টা হচ্ছে যে সাংবাদিকতায় আসলে অনেক বড় ধরনের পরিবর্তন আসছে, কিন্তু এটা সাংবাদিকতা না। আমি সেটা বলছি যে বিষয়টা হচ্ছে যে সাংবাদিকতায় বা গণমাধ্যমের ক্ষেত্রে, একটা যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে, গণমাধ্যম বলবো না আমি, যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আসছে, যে প্রচুর সামাজিক মাধ্যম তৈরি হয়েছে যেগুলো আসলে গণমাধ্যমের চেয়ে অনেক ক্ষেত্রে শক্তিশালী হয়ে উঠছে। ফেসবুক বলেন বা অন্যান্য, ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে অন্যান্য সামাজিক মাধ্যমগুলো অনেক শক্তিশালী হয়ে উঠছে, এবং সেখানে নাগরিক সাংবাদিকতারও একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেখানে সাধারণ মানুষও এক ধরনের সাংবাদিকতা করেন, কিন্তু সাংবাদিকতার যে নৈতিকতা, যে আদর্শ, সেই জায়গাগুলো না গেলে। তো অনেক রকম বাস্তবতার অনেক পরিবর্তন আসছে, সেই পরিবর্তনের সাথে মানিয়ে নিয়ে আমাদের যে মূলধারার গণমাধ্যমের যে পরিবর্তন, সেটা কিন্তু হয়নি। কিন্তু মূলধারার গণমাধ্যম কি ডিসইনফরমেশন সরবরাহ করবে? কোনোভাবেই করা উচিত না। মিসইনফরমেশন কোনোটাই সরবরাহ করা উচিত না। এবং সেইখানে এক ধরনের আরেকটা বড় জিনিস হচ্ছে যে অস্তিত্বের সংকটে আছে তারা। আর্থিকভাবে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো বেশিরভাগই হচ্ছে অলাভজনক, নাজুক, এবং সেইখানে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো তার যখন বাজার হারাচ্ছে, দর্শক হারাচ্ছে, তখন অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান, আমি মানে ঢালাওভাবে বলতে চাই না, কিন্তু তাদের এখন নির্ভরতা চলে গেছে সামাজিক মাধ্যমের উপরে। তারা তাদের রিপোর্টগুলো ইউটিউবে আপলোড করে বা ফেসবুকে আপলোড করে সেখান থেকে মানে আয়ের ব্যবস্থা করতে গিয়ে, যেটা হচ্ছে যে অনেক বেশি সাধারণ মানুষের লাইক, ভিউ অ্যাট্রাক্ট করতে গিয়ে অনেক ধরনের কাজকর্ম করছে, যেগুলো নৈতিকতার পরিপন্থী, যেগুলি সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী, এবং এগুলি কোনোভাবেই গ্রহণযোগ্য না। সেইখানে সরকারের উচিত ছিল অনেক শক্তভাবে বিষয়গুলো দেখা এবং নিয়ন্ত্রণ করা। তো আমরা এইটা মনে করি না যে গণমাধ্যম যদি বিচ্যুত হয়, সেই ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হলে সেটা গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না। গণমাধ্যমের স্বাধীনতা কারো স্বাধীনতাই অবাধ না। যে শেখ হাসিনার সরকার যে
মানুষকে গুম করেছিল, সেটা কি তার স্বাধীনতা? কোনোভাবেই না। সরকারের ক্ষমতা অনেক, তার মানে এইটা না যে ক্ষমতার অপব্যবহার করা যাবে। তো যখনই গণমাধ্যম যদি তার দায়িত্বহীনতার পরিচয় দেয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে, এবং তার বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেওয়া হবে সেটার কাঠামোটা ঠিক করার দায়িত্ব এই সরকারেরই। সরকার সেটা করেনি, সেটাই দুঃখজনক। আলী নাসির খান এবং হাসনাইন খুরশেদ, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিয়েছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।